শ্রীমন্তীর সঙ্গে যা ঘটেছিল অয়ন এখন অর্পিতার সাথে তাই করতে চায়। দাদা, আমাকে বাঁচা। অর্পিতা শান্তনুর সামনে গিয়ে কাঁদতে লাগল। শ্রীমন্তীকে তো অয়ন নেকড়ের হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু অর্পিতাকে এই বাঘদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। শান্তনু নিজের ভয় সরিয়ে রেখে শান্ত গলায় অয়নকে জিজ্ঞাসা করল, আমার পরিবারের সাথে ঝামেলা জড়িয়ে তুমি জীবনভর পস্তাতে চাও? শান্তনুর কাছে ওর পরিবারকে সামনে আনা ছাড়া আর কোনো উপায় ছিল না। সমাদদার পরিবার, তুমি কি শোনোনি আমি সৌম্যকে কি বলেছি? আমি আবার বলছি, আমি সৌম্যকে বলেছিলাম যে সে যেন তোমার পরিবারকে ৩৮ লাখ টাকা পাঠিয়ে দেয়। বেশি বাড়াবাড়ি করলে শ্রীমন্তীর এই অবস্থার জন্য তোমার পরিবারকেও শাস্তি ভোগ করতে হবে। তাই ভালো কথা বলছি, কেউ আমাদের মধ্যে আসার চেষ্টা করবে না। এই কথায় পুরো জায়গাটায় নিস্তব্ধতা নেমে এলো। এখন সবাই বুঝতে পেরেছিল অয়ন কেন সমাদদার পরিবারকে টাকা দেওয়ার কথা বলেছিল। শান্তনু শ্রীমন্তীর চিকিৎসার জন্য টাকা দেওয়ার কথা বলেছিল, আর তাই এখন অয়ন ওদের পরিবারের সকলের চিকিৎসার টাকা দিয়ে দিতে চাইল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে শান্তনু অয়নকে বোঝাতে লাগল, অয়ন স্যার, আমার বোন অবুঝ, আপনি ওকে একটা সুযোগ দিন প্লিজ। এখন হার মেনে নেওয়া ছাড়া শান্তনুর কাছে আর কোনো উপায় ছিল না। এখনও একটু একটু বুঝতে পারছিল যে অয়নের শক্তি কতটা, শান্তনুর জন্য অয়ন কতটা বিপজ্জনক হতে পারে। আচ্ছা, এখন তোমার বোনকে অবুঝ মনে হচ্ছে তোমার? কথাটা বলার সময় অয়নের মুখের ভাব সম্পূর্ণ বদলে গিয়েছিল। এত বড় ব্যাপারটাকে শুধু এইটুকু বলেই মেটাতে চাইছিল শান্তনু। অয়ন স্যার, আমি সবচেয়ে ভালো ডাক্তারকে নিয়ে এসে শ্রীমন্তীর চিকিৎসা করাবো। শুধু তাই নয়, আমি বাড়ি গিয়ে অর্পিতাকে বোঝাবো এবং ওকে শাস্তিও দেব, আর ভবিষ্যতে ও যাতে এরকম কিছু না করে সেই দিকেও কড়া নজর রাখবো। আপনি এবারটা ওকে ছেড়ে দিন। শান্তনু অয়নকে সব রকমভাবে বোঝানোর চেষ্টা করতে লাগলো। শ্রীমন্তীর চিকিৎসা আমি নিজেই করাবো, সঙ্গে সঙ্গে উত্তর দিল অয়ন। আর এই নির্লজ্জ অর্পিতার কথাই যদি বলো তো বেশ, আমি ওকে ক্ষমা করে দিতে পারি, যদিও ওই বাঘের খাঁচার ভেতরে গিয়ে ৩ মিনিট সেখানে থেকে তারপর জীবিত বেরিয়ে আসতে পারে। অয়ন অর্পিতার দিকে তাকিয়ে কথাটা বলল। অসম্ভব, বলল শান্তনু। অর্পিতাকে ওই দুটো বাঘের সামনে ছেড়ে দেওয়া মানে তাকে মেরে ফেলা। ও কি করে নিজের বোনের সাথে এমনটা হতে দিতে পারে? আমি যাব না, কিছুতেই ভেতরে যাব না, অর্পিতা জোরে চিৎকার করে বলল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। ভয়ে সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না সোজা হয়ে। অসম্ভব। তাহলে এক কাজ করো, তুমিও অর্পিতার সঙ্গে ভেতরে চলে যাও। অয়ন, তোমার এত সাহস? আমি সমাদদার পরিবারের একমাত্র উত্তরাধিকারী, আর তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? শান্তনু ভাবতেই পারছিল না যে অয়ন এরকমটা করবে। শান্তনু জানত যে যদি অয়ন তাদের ছেড়ে না দেয় তাহলে সমাদদার পরিবার আর অয়নের মধ্যে বিরাট ঝামেলা বেঁধে যাবে। তোমার কি মনে হয় আমি তোমার পরিবারের সাথে ডিল করতে পারবো না? সৌম্য, এবার এই নাটকটা শেষ করে ফেলো। অয়ন সৌম্যর দিকে তাকিয়ে বলল। সৌম্যর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছিল। অয়ন স্যার, আসলে শান্তনু সৌম্য বুঝতে পারছিল না কি বলবে। ও জানত যদি শান্তনুর কিছু হয়ে যায় তাহলে সমাদদার পরিবার পাগলা কুকুরের মতো সব কিছু তছনছ করে দেবে। যদিও অর্পিতাই এসব শুরু করেছিল, কিন্তু এখন অয়ন যেটা করছে সেটাও ঠিক নয়। যখন প্রথম সৌম্য অয়নকে ফার্ম হাউসে পার্টনার করার কথা ভেবেছিল তখন তার মনে হয়েছিল যে কোনো সমস্যা হবে না, বরং সব ভালোই হবে। কিন্তু এখন সে বুঝতে পারল যে ওকে পার্টনার করার পর থেকেই ফার্ম হাউসে এত বড় বিপদ নেমে এসেছে। অয়ন যে শুধু শ্রীমন্তীর সঙ্গে যা হয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্যই এরকম করছে তা নয়, বরং কনফারেন্স রুমে শান্তনু রাগ দেখিয়ে যে ব্যবহার করেছিল সেটারও হিসেব মেটাতে চাইছিল অয়ন। এমনটাই মনে হলো সৌম্যর। সৌম্য, তুমি কি আমাকে সাহায্য করতে চাও না? অয়ন খুব শান্তভাবে জিজ্ঞাসা করল। আর সৌম্য একদম মূর্তির মতো থ হয়ে গেল। যদি আজ সে অয়নকে সাহায্য না করে তাহলে এতদিন ধরে তার যে ইমেজ তৈরি হয়েছে সেসব এক নিমেষে শেষ হয়ে যাবে। অয়নকে খুশি করতে সে যা যা পরিকল্পনা করেছে সব ব্যর্থ হয়ে যাবে। অবশেষে বুকে পাথর রেখে সৌম্য সিদ্ধান্ত নিল। সৌম্য জানে যে দু নৌকায় পা দিয়ে চললে ডুবে যেতে হয়, তাই সৌম্য সিদ্ধান্ত নিল যে সে অয়নের পক্ষেই থাকবে। সৌম্য শান্তনুর দিকে তাকিয়ে ডাকল, শান্তনু ভাই, সৌম্য আমাকে বাঁচাও, দয়া করে আমাকে বাঁচাও। শান্তনু সৌম্যর সামনে হাত জোর করে বসে পড়ে অঝরে কাঁদতে লাগল। দয়া করে আমার প্রাণ বাঁচাও। সৌম্য নিজের চোখ দুটো বন্ধ করে ফেলে বলল, শান্তনু, তুমি আগে আমার কথাটা শুনলে পারতে। শান্তনু বুঝতে পেরেছিল সৌম্য তাকে কি মনে করিয়ে দিতে চাইছে।
সৌম্য শান্তনুকে আগেই বলেছিল যে অয়নকে যতটা সাধারণ দেখায় সে একেবারেই ততটা সাধারণ নয়। ভাই, আমাকে প্লিজ অয়নের বিষয় খুলে বলো, আমি অয়নের আসল সত্যিটা জানতে চাই, শান্তনু অনুরোধ করে। সৌম্য অনিচ্ছা সত্ত্বেও অয়নের দিকে তাকালো। সে অয়নের মুখের হাবভাব দেখতে চাইছিল। এদিকে অয়ন আগেই সৌম্যকে বলেছিল যে তার সম্পর্কে সব কথা গোপন রাখতে হবে, কিন্তু তবুও সৌম্য শান্তনুকে কিছু কথা বলেছিল। কিন্তু পুরো সত্যিটা না বলায় শান্তনু বুঝতে পারেনি অয়ন আসলে কে। আর এই কারণেই কনফারেন্স রুমে শান্তনু বোকার মতো ঝগড়াও করে ফেলে অয়নের সাথে। অয়ন রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। অভিষেক আর রজতের হাত যে ভেঙে দিয়েছিল সে এই অয়নই, কারণ সে আবার মার্শাল আর্টের বিশাল এক্সপার্ট। এখানে ওকে হারানোর মতো কেউ নেই। সৌম্য খুব ধীর স্বরে প্রায় ফিসফিস করে এই কথাগুলো শান্তনুকে বলল, যাতে তৃতীয় কোনো ব্যক্তি শুনতে না পায়। এটা শোনার পরে শান্তনু মাথায় হাত দিয়ে বসে পড়ল। অয়ন রায়চৌধুরী পরিবারের উত্তরাধিকারী, আবার মার্শাল আর্ট এক্সপার্ট। এবার শান্তনু বুঝতে পারছিল যে সে কত বড় ভুল করে ফেলেছে। এখন তার মৃত্যু অবধারিত। সৌম্য, আমার পরিবারের খেয়াল রেখো, ওদের দেখো তুমি, সে সৌম্যর দিকে শান্তভাবে তাকিয়ে বলল। আর ঠিক পরের মুহূর্তেই শান্তনু কাউকে কিছু বুঝতে না দিয়ে সোজা এগিয়ে গেল সামনে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডের দিকে। তারপরেই গার্ডের বন্দুকটা ছিনিয়ে নিল শান্তনু আর নিজের মাথায় চালিয়ে দিল। একটা জোরে শব্দ হলো আর তারপরেই নীরবতা। দাদা! অর্পিতা জোরে চিৎকার করে উঠল আর তারপর সেখানেই বসে পড়ে জোরে জোরে কাঁদতে লাগল। অপরদিকে কৃষাণু ঠকঠক করে কাঁপছিল। তার গোটা শরীর বেয়ে ঘাম ঝরছিল আর মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। অয়নও বিশ্বাস করতে পারছিল না যে শান্তনু করেছে। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।